আমি এখন দাঁড়িয়ে আছি জাপানের মাৎসুয়ামাতে। টোকিও থেকে এই শহরটির দূরত্ব প্রায় 670 কিলোমিটার এবং এই এলাকার মানুষের প্রধান জীবিকার উৎস হচ্ছে কৃষিকাজ। বলা হয় জাপান পৃথিবীর থেকে প্রায় 30 বছর এগিয়ে আছে। তবে তাদের একটা সীমাবদ্ধতা হলো তাদের এই ভূখণ্ডের মাত্র 12% জমি হচ্ছে উর্বর জমি, যে কারণে তারা কিন্তু খাদ্য চাহিদা পূরণের জন্য নানান ধরনের টেকনোলজি ব্যবহার করে এবং এই টেকনোলজিগুলোর মধ্যেই একটা টেকনোলজি হচ্ছে পলিনেট হাউস। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন একটি পলিনেট হাউস। আজকে আমরা এই পলিনেট হাউসে ঘুরতে এসেছি। এটি মূলত একটি স্ট্রবেরি ফার্ম এবং এই স্ট্রবেরি ফার্মে আমরা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং তাদের খুব ইন্টারেস্টিং একটা বিজনেস মডেল আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন আমরা ঘুরে আসি। Hello, Yodiaki. Hey, hello. How are you? This is Matsumoto Farm. Matsumoto. Yes, this is Matsumoto Farm. He is the owner of this farm. Today we are here to visit his strawberry pollinate house. এটি জাপানের একটি স্ট্রবেরি ফার্ম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা পলিনেট হাউসের মধ্যে আছি। তারা এখানে স্ট্রবেরি উৎপাদন করে থাকেন এবং এখানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আমরা এসে খেয়াল করলাম। তারা কিন্তু শুধু ফার্মিং করছে না, তারা ফার্মিং এর সাথে এগ্রি ট্যুরিজমটাকেও অ্যাড করেছে। কিছুক্ষণ আগে তাদের ওনারের সাথে আমার কথা হচ্ছিল। উনি তখন বললেন যে এটা আসলে নভেম্বর ডিসেম্বরের দিকে তাদের এখানে উৎপাদনটা হয় এবং ওই সময় খুব ইন্টারেস্টিংলি তারা কিন্তু আসলে স্ট্রবেরিটা বিক্রি করেন একটু ডিফারেন্ট ওয়েতে। আমি আপনাদেরকে তাদের গুগল লিঙ্কটা দিব, আপনারা দেখতে পাবেন। এখানে একটা সিস্টেম আছে, আপনি বাংলাদেশি টাকায় 1500 থেকে 2000 টাকা দিয়ে এই ফার্মে এন্ট্রি করতে পারবেন এবং 1 ঘন্টা সময় থাকবে। এই 1 ঘন্টার মধ্যে আপনি আপনার ইচ্ছা মতো স্ট্রবেরি এখান থেকে খেতে পারবেন এবং কিছু স্ট্রবেরি হয়তো আপনি নিয়েও যেতে পারবেন, সেটা আপনাকে যাওয়ার সময় দাম দিয়ে যেতে হবে। এখানে যারা ঘুরতে আসেন তারা আসলে এই ফার্মটা দেখতে আসেন, এটার আশপাশের যে অ্যাটমসফিয়ার আছে, এটা একটা গ্রাম, এই গ্রামটা ঘুরতে আসেন এবং এখানে এসে তারা টিকিট কেটে স্ট্রবেরি বাগানে আসেন এবং সেখান থেকে স্ট্রবেরি কালেক্ট করে সেটা তারা নিজেরা খান এবং যাওয়ার সময় তারা কিছু স্ট্রবেরি কিনে নিয়ে যান। তো দিস ইজ দ্য বিজনেস মডেল। এটা অ্যাকচুয়ালি এটাকেই আমরা আসলে বলি হচ্ছে এগ্রি ট্যুরিজম। যে এগ্রি ট্যুরিজম নিয়ে আসলে কাজ করছে সুখের খামার এগ্রো ভিলেজ। আমরা জানি যে স্ট্রবেরি কিন্তু একটি শীতকালীন ফসল এবং শীতকালে ঠান্ডাতে এই স্ট্রবেরিটা ভালো হয়, কিন্তু জাপানে কিন্তু আমরা জানি যে স্ট্রবেরির জন্য যেই টেম্পারেচারটা লাগে তার থেকেও অনেক বেশি ঠান্ডা থাকে। যেই কারণে কিন্তু এখানে তারা এই পলিনেট হাউসটাকে সেট আপ করেছেন, যেখানে তারা তাপমাত্রাটাকে কন্ট্রোল করে এই স্ট্রবেরিটা উৎপাদন করছেন। পাশাপাশি আরেকটা জিনিস আপনাদেরকে আমি দেখাতে চাই, এই যে এখানে স্ট্রবেরি হয়েছে তারা কিন্তু এই স্ট্রবেরিটা মাটিতে করে নাই, দিস ইজ কোকোপিট। তারা কোকোপিটে এই স্ট্রবেরিটা উৎপাদন করছে এবং এখানে কিন্তু মাটির সাথে তাদের কিন্তু কোনো সংযোগ নেই। তো এই যে টেকনোলজিগুলো আসলে জাপান ব্যবহার করছে, আমরা সুখের খামার এগ্রো ভিলেজে আমরা কিন্তু পলিনেট হাউসের কথা বলছি এবং আমরা পলিনেট হাউস সেটআপের মাধ্যমে কিন্তু সেই উৎপাদনগুলা আমরা এখানে করতে চাই। আমরা জানি সারা পৃথিবীতেই এখন কিন্তু জলবায়ু পরিবর্তনের একটা প্রভাব দেখা দিচ্ছে। তো এই জলবায়ু প্রভাবের যেই ইম্প্যাক্ট, সেই ইম্প্যাক্টটা কিন্তু এই কৃষি খাতে সবচেয়ে বেশি পড়ে। আপনারা দেখেন যে জাপান এখানে পলিনেট হাউসে তারা উৎপাদন করছে কারণ তাদের এখানে প্রচুর শীত। আমাদের দেশের দিকেও যদি তাকান, আমাদের দেশের ক্লাইমেটেও আমরা দেখবো যে প্রতি বছর আমাদের দেশে ঝড় ঝাপটা, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, এ ধরনের নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ কিন্তু আমাদের দেশে অহরহ হচ্ছে। আমাদের দেশের জমি অনেক উর্বর হওয়া সত্ত্বেও এই ধরনের জলবায়ু পরিবর্তনগত আবহাওয়ার কারণে আমরা কিন্তু অনেক সময় আমাদের এই কৃষি কাজটা থেকে বা কৃষি উৎপাদন আমরা কিন্তু সঠিক মাত্রায় করতে পারছি না এবং অনেক ধরনের আমাদের ফসল কিন্তু নষ্ট হচ্ছে। এই নষ্টটা যেন না হয়, এইটারই একটা সলিউশন কিন্তু এই পলিনেট হাউস। আমরা যখন একটা পলিনেট হাউসের আন্ডারে এরকম একটা উৎপাদন করব, তখন কিন্তু জলবায়ুটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। আমরা এর ভিতরে সবসময় একটা প্রয়োজনীয় তাপমাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা উৎপাদন করতে পারবো। হ্যাঁ, এখানে আমাদের দেশের জন্য একটু যেই জায়গাটাতে আমি মনে করি বাধা, সেটা হচ্ছে আমাদের ইনিশিয়াল কস্টিংটা, এই সেট আপ কস্টিংটা শুরুতে একটু বেশি পড়বে, কিন্তু আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে এই সেট আপ কস্টিংটা কিন্তু ওয়ান টাইম। তো এই ওয়ান টাইম সেট আপ কস্টিং এর মাধ্যমে আমরা কিন্তু অন্তত 15 বছর যে কোনো ধরনের অনাবৃষ্টি, অতিবৃষ্টি এবং আবহাওয়া এবং জলবায়ু পরিবর্তনের যে প্রভাব, সেই প্রভাব থেকে মুক্ত হয়ে নিরবিচ্ছিন্নভাবে
আমরা কিন্তু ফসল উৎপাদন করতে পারবো। যে কারণে বলা হয় যে জাপান পৃথিবী থেকে 30 বছর এগিয়ে আছে, ঠিক সেই জিনিসটাই আমরা আসলে এখানে এসে দেখতে পাচ্ছি যে তারা কৃষিকে আসলে কোন লেভেলে নিয়ে গেছে। ঠিক একইভাবে আমাদের দেশের যেই জনসংখ্যা এবং আমাদের দেশের যে খাদ্য চাহিদা, সেই খাদ্য চাহিদাকে আমরা যদি আগামী 30 বছর পরে পূর্ণ করতে চাই, তাহলে এখন থেকেই আসলে আমাদের কিছু টেকনোলজিক্যাল চেঞ্জ আনতে হবে আমাদের কৃষিক্ষেত্রে, যার একটি হচ্ছে এই পলিনেট হাউস। যে কারণে আমরা আসলে আপনাদেরকে বলতে চাই, আপনারা সুখের খামার এগ্রো ভিলেজের সাথে যুক্ত হন এবং আমাদের এই ইনিশিয়েটিভের সাথে যুক্ত হয়ে আপনারা বাংলাদেশের ভবিষ্যৎ কৃষির যে উদ্ভাবন, সেই উদ্ভাবনগুলো নিয়ে আমাদের সাথে একত্রিত হয়ে কাজ করুন। আগামী 10 বছরের মধ্যে আমাদের দেশের জনসংখ্যা বাড়বে প্রায় 3.5 কোটি। তার মানে আমাদের কিন্তু কৃষি জমির সংখ্যা কমবে এবং সাথে সাথে বাড়বে খাদ্য চাহিদা। এই বর্ধিত জনসংখ্যার জন্য আমরা যদি খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হতে চাই, তাহলে আমাদেরকে কিন্তু এই কৃষি খাতে, আমাদের উৎপাদনে, কৃষি উৎপাদনে আরো বিভিন্ন ধরনের টেকনোলজিকে ইনভলভ করতে হবে। তাই এই ইনিশিয়েটিভ সুখের খামার এগ্রো ভিলেজ আপনাদেরকে সাথে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। এই ইনিশিয়েটিভের মাধ্যমে আমরা বাংলাদেশে এই ধরনের আধুনিক কৃষি প্রযুক্তিকে ইন্ট্রোডিউস করতে চাই এবং আমরা চাই আমাদের যে বেকার শিক্ষিত যুব সমাজ আছে, তারাও যেন কৃষিতে ইনভলভ হয় এবং আস্তে আস্তে আমাদের দেশের আমরা যেন কৃষি নিয়ে সারা পৃথিবীর কাছে একটি রোল মডেল হিসেবে দাঁড়াতে পারি।